সেই পুলিশ লীগ এখনো অব্যাহত। তাদের মাঝে একটা বড় সংখ্যা আসলে স্বপ্ন দেখে যে শেখ হাসিনা ফিরে আসবে। শেখ হাসিনা এবং তার এই যে পুলিশ আমলা, এদের দেখলে বোঝা যায় এদের মাঝে ন্যূনতম পাপবোধ নেই। যারা এই মানুষগুলোকে খুন করেছে, যারা এদেরকে আহত করছে, তাদেরকে আপনি হলো কি বাংলাদেশে পলিটিক্সে আবার পুনরায় ফিরিয়ে আনবেন, তাদের ছাড়া নাকি গণতন্ত্র হবে না। মুখ দিয়ে গালি বের হয়ে আসতেছে। একদম ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমি খুব কষ্টে গালিগুলো আটকে রাখতেছি। 6 জানুয়ারি গোটা বাংলাদেশের ভিতরে কোনো পলিটিক্যাল পার্টি দাঁড়ায় না। সংসদটাকে তো এখন আমরা বানিয়েছি আইন প্রণয়নের জায়গা না, মানে একটা মাছের বাজার। তো আমার মতে পাবে হলো কি সরকার 10-3 পেতে হয়তো একটা পাস করার জন্য তারা ফেল করেছে। এই ইন্টারিম গভর্নমেন্ট আসলে ক্ষমতায় বসেছে, ক্ষমতার যে মজা সেটা আসলে উপভোগ করছে। প্রথমে যদি আমি বলি এই সরকার 10-এ কত পাবে, তো আমার মতে পাবে হলো কি সরকার 10-3 পেতে হয়তো একটা পাস করার জন্য তারা ফেল করেছে, কারণ তাদের মাঝে আমরা কোনো ব্যাপারটাই দেখতে পাইনি। এই সরকার তো কমিটমেন্ট ছিল বিচার সংস্কার, তার পরবর্তীতে একটা নির্বাচন, এবং তাদের ওই বিচার এবং সংস্কারের যে কি ভিত্তি সেটা ছিল এক দফার ঘোষণায় ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণ। আমরা কোনো প্রকার ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের কোনো কার্যক্রম দেখিনি। আমরা এখনো দেখতে পাচ্ছি যে পুলিশ ধরে ধরে হলো গিয়া বিপ্লবীদের পেটাচ্ছে, যাদের আসলে রক্তের উপর ভিত্তি করেই এই ইন্টারিম গভর্নমেন্ট আসলে ক্ষমতায় বসেছে, ক্ষমতার যে মজা সেটা আসলে উপভোগ করছে। কিন্তু আসলে তাদের না জীবনের নিরাপত্তা রয়েছে এখন পর্যন্ত। যে ফ্যাসিবাদী যে পুলিশ, আমরা সেটাকে এক লাইনে যদি আমরাকে বলি যে হলো গিয়ে গোপালী যে পুলিশ লীগ, যেটাকে আমরা কোট অ্যান্ড কোট জুলাইয়ে ব্যবহার করতাম, সেই পুলিশ লীগ এখনো অব্যাহত। তাদের মাঝে একটা বড় সংখ্যা আসলে স্বপ্ন দেখে যে শেখ হাসিনা ফিরে আসবে। সে ফিরে আসার পর তাদেরকে আসলে বলবে যে এই যারা যারা আমার বিরুদ্ধে গিয়েছিল, তোমাদের বিরুদ্ধে গিয়েছিল, তাদেরকে গুলি চালাও, তারা হলো গিয়ে আমাদের বুক ঝাঁঝরা করে দেখবে। এই স্বপ্ন আসলে অনেকের, এটা এমন না যে মনে হচ্ছে যেন আমরা বানিয়ে বানিয়ে বলছি। এই স্বপ্ন আসলে অনেকের, অনেকভাবে তো এগুলো আমাদের কানে আসে। আমরা অবাক হই যে এত কিছুর পরেও যে মানুষের মধ্যে পাপ বোধ একটা তৈরি হওয়া। এটা তো মানুষ, মানে যেটাকে বলে যে আখেরি জামানায় এসে আল্লাহ তাআলা মানুষের মাঝ থেকে বিবেক আস্তে আস্তে উঠে নিবে। এইভাবেই তো কিয়ামত যাবে। একজন ভালো মানুষ থাকা অবস্থায় তো কিয়ামতটা হবে না। এইটার আসলে যে যাত্রা শুরু হয়েছে, এই জিনিসটা আসলে শেখ হাসিনা এবং তার এই যে পুলিশ আমলা, এদের দেখলে বোঝা যায় এদের মাঝে ন্যূনতম পাপবোধ নেই। এরা কলমের খোঁচায় মানুষ মেরেছে, এরা একটা ট্রিগার চাপ দিয়ে হলো গিয়ে গুলি করে মানুষ মেরেছে। কারো মাঝে আসলে কোনো পাপবোধ নেই। সবাই ফিল করে যে তারা আসলে রাইট কাজ করেছিল, এবং এই জিনিসের বিভিন্নভাবে জাস্টিফিকেশন করছে। আপনি চিন্তা করুন যে 2000-এর মতো শহীদ, আমরা বলছি 50,000-এরও বেশি আহত, ওয়ান্ডেড পিপল, এদের উপর ভিত্তি করে আমরা যে বলছি যে একটা জুলাই গণঅভ্যুত্থান হয়েছে, সেখানের ভিতরে তারা জুলাই নিয়ে খুব নোংরা কথা বলছে। তারা ক্যাম্পেইন করছে এইটা নিয়ে, যে জুলাই ডে ফার্স্টে। মানে এই যে মানুষের তো ন্যূনতম একটা হলো গিয়ে গিল্ট ফিল থাকা যে না আমি একটা পাপ করেছি। আপনি যখন কোনো একটা ন্যূনতম পাপ করবেন, তখন আপনার মাঝে একটা পাপবোধ তৈরি হবে। এটাই তো মানুষের সত্তা, স্বাভাবিক সত্তা। তারা হাজার হাজার মানুষ মেরার পরে তাদের মাঝে কোনো পাপবোধ নেই। এই যে যারা এত খারাপ, তাদেরকেও এখন আমাদের শুনতে হয় যে তারা নির্বাচনে আসতে পারে। মানে বাংলাদেশে একটা গণহত্যাকারী দলকে কিভাবে আবার রাজনীতি করার অধিকার দেওয়ার কথা চিন্তা করা যায়, মানে করতে দিবে, সেটা তো পরের প্রশ্ন। আপনি এই জিনিসটা চিন্তা কিভাবে করবেন, এটাও তো একটা বড় প্রশ্ন। কারণ এখন পর্যন্ত হসপিটাল থেকে আহতরা যায়নি। এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে 6টা লাশ রয়েছে যাদের পরিচয় শনাক্ত হয়নি, অজ্ঞাত। তো এর মাঝে আপনি বলতেছেন যে যারা এই মানুষগুলোকে খুন করেছে, যারা এদেরকে আহত করছে, তাদেরকে আপনি হলো কি বাংলাদেশে পলিটিক্সে আবার পুনরায় ফিরিয়ে আনবেন, তাদের ছাড়া নাকি গণতন্ত্র হবে না। এই যে এইটা কোন ধরনের গণতন্ত্র? এই ধরনের মানে মুখ দিয়ে গালি বের হয়ে আসতেছে। একদম ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমি খুব কষ্টে গালিগুলো আটকে রাখতেছি যে এইটা যদি গণতন্ত্র, এই গণতন্ত্র ছুঁড়ে ফেলেন, নতুন করে সংবিধান লেখেন, নতুন করে গণতন্ত্রের এই সংজ্ঞা লেখেন, সেই গণতন্ত্র দিয়ে বাংলাদেশ চলবে। এই গণতন্ত্রের কোনো প্রয়োজন নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস বা ইন্টারিম যদি মনে করে, এবং যারা যারা উপদেষ্টা হয়েছে তারা যদি মনে করে যে এইটা গণতন্ত্র, তাহলে এই গণতন্ত্রের কোনো দরকার নাই। এই মুজিববাদী সংবিধানের উপর ভিত্তি করে এই হাসিনাকে লেজিটিমেসি দিতে পারে নাই। তার এতগুলো পাপের, এতগুলো ইলেকশন যে করেছে, এতদিন মানুষ টর্চার করেছে, এটা সে সম্মতি উৎপাদন করেছে এই মুজিববাদী সংবিধান দিয়ে। সেই মুজিববাদী সংবিধানের প্রতি প্রত্যেকটা মানুষের প্রেম। আমরা যখন বলি নতুন রাজনৈতিক বন্দোবস্ত, আপনি এখন পর্যন্ত বলবেন শুরু হয়েছে একটা নতুন ট্রেন্ড, মব। কিছু বললেই সে বলে মব। কোনটা মব, কোনটা প্রেশার গ্রুপ, কোনটা বিপ্লবী ছাত্র জনতার যে উদ্বৃত্ত ক্ষোভ, আপনি পার্থক্য করতে পারবেন না। এই মব বলা শুরু করছে আওয়ামী লীগ। যেহেতু বিপ্লবীদের এই মব বলে ড্যামেজ করা যায়, তাই তাদেরকে বিভিন্ন ধরনের ট্যাগ দেওয়া হচ্ছে আবার মব বলে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কি কারণে ফেল করেছে আওয়ামী লীগের বিরুদ্ধে, তার সব থেকে বড় প্রমাণ। আপনি লাস্ট 15 বা 17 বছর বয়সে মব শব্দটা শুনেছেন? না, আমরা শুনিনি। আমরা বইয়ে পড়ছি, বাট কোন সময়ের ভিতরে এই শব্দটা আসলে মেজর আকার ধারণ করেনি। আমরা তখন কি শুনতাম? গণপিটুনি, গণধোলাই। এখন শব্দটা আসছে মব, এটা আওয়ামী লীগের ইউজ করা। এখন সেটা অন্যান্য রাজনৈতিক দল ব্যবহার করতেছে বিপ্লবীদের করার জন্য। মানে তাদের বুদ্ধিবৃত্তিক যে কি পরিমাণ বলবো যে মানে জ্ঞান শূন্যতা, তাদের যে কি পরিমাণ হলো গিয়ে
দুর্দশা বুদ্ধিবৃত্তিক জায়গা থেকে একটা শব্দ উৎপাদন করার ক্ষমতা নেই। আপনি দেখুন জুলাই আগস্ট অভ্যুত্থান হয়েছে কারণ নতুন নতুন শব্দ বিনির্মাণ হয়েছিল। হরতাল অবরোধের মতো ট্রেডিশনাল শব্দ দিয়ে কোনোদিন এই অভ্যুত্থান হতো না। এখানের ভিতরে বাংলা ব্লকেটের মতো শব্দ আনা হয়েছে, এখানের ভিতরে কমপ্লিট শাটডাউন আনা হয়েছে, মার্চ ফর জাস্টিস আনা হয়েছে, রিমেম্বারিং আওয়ার হিরোস আনা হয়েছে, মার্চ টু ঢাকা আনা হয়েছে এবং অসংখ্য এখানের ভিতরে বলতে পারবো। স্ট্র্যাটেজিক জায়গার কথা বললে তো সেটা বাদই, আমি কয়েক ঘন্টার কথা বলতে পারবো যেগুলো আমাদের প্ল্যান করেছে, অথবা দিনও চলে যেতে পারে, কয়েক বছর কয়েকটা বই লেখা যাবে। 6ই জানুয়ারি গোটা বাংলাদেশের ভিতরে কোনো পলিটিক্যাল পার্টি দাঁড়ায় নেই, তারা প্রতিরোধ গড়ে তুলতে পারেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে স্টুডেন্টদের কাছে কথায় কথায় দেখলাম যে ডক্টর জাহেদুর রহমান বিএনপির মুখপাত্র হয়ে বসে আছেন, তিনি বলতেছেন যে আমরা নাকি হলো গিয়ে সীমা অতিক্রম করে ফেলেছি। তিনি সেই দিন বললেন যে হলো গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা নাকি হলো গিয়ে ছাত্রলীগের সাথে জড়িত ছিল। ওই দিন এই নাহিদ, আসিফ, আক্তার, রিফাত, হাসিব, এই উমামারা, এই নুসরাতরা এরা রাজপথে দাঁড়াইছিল, এই আহনাফরা রাস্তায় দাঁড়িয়েছিল, এই লুৎফরা রাস্তায় দাঁড়িয়েছিল, এই সীমারা রাস্তায় দাঁড়িয়েছিল। আপনি ছবি দেখেন, এই আরমানরা রাস্তায় দাঁড়িয়েছিল, এই মেঘমল্লারা রাস্তায় দাঁড়িয়েছিল, তারা রাজবাস করছে, সেখানে নিয়েছে, তাদের চারপাশে পুলিশ ঘেরাও দিয়ে রেখেছে, মনে হয়েছিল যাতে তাদের এই মাত্র তুলে নিয়ে যাবে, বাট তারা এটার প্রতিবাদ করেছে। আমরা সেই স্টুডেন্ট, আমরা সেই গ্রুপ, এই আক্তাররা, এই নাহিদ, আসিফরা, এই আমরা, আমাদের মনে আছে বাংলাদেশে যখন গুম হয় সেখানে যখন আয়নাঘরের নিউজটা প্রকাশিত হয় নেত্র টিভিতে, তখন রাজভাস্কর্য প্রথম প্রোগ্রাম করেছিলাম আমরা, এটার প্রতিবাদ জানিয়েছিলাম। বাংলাদেশের কোনো গ্রুপ অফ পিপল, কোনো পলিটিক্যাল পার্টি সাহসটা করে নাই। এবং তারপরের দিন থেকে আমরা হলো গিয়া ইন্টেলিজেন্সের ইসের ভিতরে ছিলাম, সার্ভেলেন্সের মধ্যে ছিলাম। কতবার যে ইন্টেলিজেন্স আমাদেরকে জ্বালাইছে, আমাদের ফ্যামিলিকে জ্বালাইছে, ইয়ত্তা নাই। আজকে এই যে বিভিন্ন ধরনের ট্যাগ দেওয়া হচ্ছে, এগুলো তো আসলে কালেকটিভ সমস্যা। এই ইন্টারিম গভর্নমেন্ট, একটা ইন্টারিম গভর্নমেন্ট যখন তৈরি হয় তার তো বেস নাই, সে তার পাওয়ারটা স্ট্রাকচার করবে কি মাধ্যমে, সেই পাওয়ারটাকে হলো গিয়ে সে ছড়াই দেবে কেমনে, সে তার যে ডিসিশন সেটা বাস্তবায়ন করবে কেমনে, তার জন্য তো একটা ঐক্যমত্য দরকার। তাকে হেল্প করবে তো পলিটিক্যাল পার্টিগুলো, যারা এই বিপ্লবের স্টেক হোল্ডার, যারা তাকে বসাইছে। বিএনপিকে বলতে পারবে, জামাতকে বলতে পারবে, বা কোনো রাজনৈতিক দলকে বলতে পারবে তাদের সাথে কথা না বলে ইন্টারিম গভর্নমেন্ট হয়েছে? না, তাদের সবার সাথে কথা বলে ইন্টারিম গভর্নমেন্ট হয়েছে। তাহলে তাদেরকে হেল্প না করে তাহলে হলো গিয়ে একদিকে আপনি দেখাচ্ছেন হলো গিয়ে ইন্টারিম গভর্নমেন্ট ব্যর্থ, কারণ আপনি তাদেরকে কাজ করতে দিবেন না। আপনি বলবেন যে আপনার মুজিববাদী সংবিধান লাগবে, আপনি বলবেন যে আপনি কোনো প্রকার সংস্কার মানেন না, সংস্কার একটা চলমান প্রক্রিয়া। আরেকজন আইসা বলবে যে আমি হলো গিয়ে আজকের ভিতরে সারা বাংলাদেশের সবকিছুতে পিআর চাই, আরেকজন আইসা বলবে এইটা, আরেকজন আইসা বলবে সেইটা। মানে রাজনৈতিক দলগুলো বিভিন্ন ধরনের সংস্কারের প্যাকেজ আছে। মৌলিক যে সংস্কারগুলো, ক্ষমতার শিফটিংটা কিভাবে হবে, পাওয়ার স্টেক হোল্ডাররা কিভাবে আসলে এই জিনিসটাকে চালাবে, ক্ষমতার পালাবদলটা কিভাবে হবে, প্রধানমন্ত্রীর ক্ষমতা কতটুকু, রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, পলিটিক্যাল পার্টিকা, বিরোধী দলের সাথে পাওয়ার চেক অ্যান্ড ব্যালেন্স কিভাবে হবে। সংসদটাকে তো এখন আমরা বানিয়েছি আইন প্রণয়নের জায়গা না, মানে একটা মাছের বাজার। নারী ক্ষমতায়ন কিভাবে হবে, সংরক্ষিত আসন কিভাবে হবে, এগুলো হলো মৌলিক সংস্কার। এবং বিচার প্রক্রিয়াটা, এইটা হলো গিয়ে সব থেকে বড় সংস্কার। আওয়ামী লীগকে আমরা রাজনীতিতে থাকতে দিব কি দিব না, আওয়ামী লীগের বিচার আমরা কবে নাগাদ করবো, এর থেকে বড় সংস্কার আসলে নাই। এগুলোতে আসলে ঠন বিভিন্ন জায়গার ভিতরে দেখি যে ক্রীড়া সংস্কার, অমুক জায়গার থেকে হলো গিয়ে ওই যে বেসবল খেলা আনে, অমুক জায়গার ভিতরে ফুটসাল খেলা, মানে এই ধরনের জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি। মানে এখানের ভিতরে মাঝে মাঝে দেখা যায় যে কোনো সময় আমার মনে হয় এখন কানামাছি খেলার ফেডারেশন তৈরি করবে এই ইন্টারিম গভর্নমেন্ট। দরকার নাই। মূল যেই কাজ, আপনাদের একটা দায়িত্ব আছে, সীমাবদ্ধতা আছে, আপনাদের যেহেতু মাঠ পর্যায়ে এগুলো অ্যাপ্লাইড করার নাই। রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্য গড়ে তোলা এবং রাজনৈতিক দলগুলোকে বলবো আপনার প্রথাগত ধারা থেকে বের হন।